আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আমার প্রিয় সেকেন্ড ইয়ারের সব জানতা ছাত্ররা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। সব জানতা বলছি এজন্য যে লাইভ ক্লাস নিলে দেখা যায় যে তোমাদের উপস্থিতির কী অবস্থা, 8 থেকে 10 জনের চেয়ে বেশি পাওয়া যায় না। তো আমি পজিটিভলি নিলাম বিষয়টা, তোমরা পারো নিশ্চয়ই ভালোই, সেজন্য হয়তো আমাদের ক্লাসগুলো করছো না। এখন এই যে ইউটিউবে ক্লাস নিয়ে দিচ্ছি, তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা নিশ্চয়ই দেখবা অ্যাটলিস্ট। আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের উপর একটা লেকচার অলরেডি নিয়েছি, এখানে জি এর তারতম্যের কারণগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা মুক্তিবেগ, এছাড়া এটার সাথে কেপলারের সূত্র, এছাড়া আসবে মহাকর্ষীয় বিভব, এই ধরনের বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবো। ওকে, তাহলে প্রথমে আসি মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে। তোমরা জানো মহাকর্ষীয় ক্ষেত্র কি? মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয় মহাকর্ষ কোনো বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু স্থাপন করলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, আমরা সেই ক্ষেত্রটাকে বলছি মহাকর্ষীয় ক্ষেত্র। ওকে, তড়িৎ ক্ষেত্রের মতোই। তড়িৎ ক্ষেত্রে আমরা বলেছিলাম একটি আধানযুক্ত কণার চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য একটি আধান স্থাপন করলে হয় সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, ওইটিকে আমরা বলেছিলাম তড়িৎ ক্ষেত্র। তাহলে এর কাছাকাছি বলা যায় একটা বস্তু তার আশেপাশে যে অঞ্চলব্যাপী তার একটা কি প্রভাব বজায় থাকবে, অর্থাৎ অন্য কোনো বস্তু স্থাপন করলে সেটি আকর্ষণ করবে, এখানে বিকর্ষণ নয়, অনলি আকর্ষণ করবে। তাহলে এই যে ক্ষেত্রটা, সেটাকে আমরা বলছি মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্রের পরে আমরা একটু পড়ব মহাকর্ষীয় প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য বলে, বা শুধু প্রাবল্য বলা যায়। তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একটি একক বলের বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে দেখো, আমরা বলেছিলাম যদি মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আমি একটা ছোট এম বরের বস্তু স্থাপন করি, ধরলাম এটা হচ্ছে এম বড় হাতের, তার যে ক্ষেত্রটা এর ভিতরে যদি আমি একটা ছোট হাতের এম বস্তু স্থাপন করি, আর দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি হয় ছোট হাতের আর, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান হচ্ছে F = G m/r²। এটা তো আকর্ষণ বল। তাহলে একক ভরের বস্তু এম ভরের বস্তু স্থাপন করলে যদি এই বলটা লাভ করে, তাহলে একক ভরের বস্তুর জন্য আকর্ষণ বল কত হবে? সেটা হবে Gm × 1/r²। তাহলে আমি এটাকেই বলছি, এই যে বলের পরিমাণটাকেই বলছি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ই দ্বারা প্রকাশ করা হয়, আমরা এই সমান লিখি Gm/r²। এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয়, তাহলে আমরা একাধিক বস্তুর ক্ষেত্রে বের করতে গেলে আমাদেরকে E1 E2 বের করে ভেক্টর ল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লব্ধি তড়িৎ প্রাবল্য পেয়ে, লব্ধি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য পেয়ে যাব, যেভাবে আমরা তোমাদের তড়িৎ প্রাবল্য বের করার সময় দেখিয়েছিলাম। তড়িৎ প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি ছিল, E1 E2 E3 E4 এগুলো বের করে নানানভাবে আমাদের সামান্তরিক সূত্রের কাজে লাগিয়ে আমাদের কী করতে হয়, বের করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এই পর্যায়ে যাব, খুবই ইম্পর্টেন্ট, আমাদের মহাকর্ষীয় বিভব। তাহলে দেখো, এই E = Gm/r²কে আমরা বলি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এখন আসি মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অসীভূত, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের বাহির হতে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একটা একক ভরের বস্তু আনতে যে কাজ করতে হবে সেটাকে আমরা বলছি মহাকর্ষীয় বিভব। তাহলে এটা একটা কাজ, ওয়ার্ক ডান। দেখো, ধরলাম এটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র, এখানে একটা এম ভরের বস্তু আছে, এই যে এম ভরের বস্তুটার ধরলাম এটা হলো তার মানে মহাকর্ষীয় ক্ষেত্রের ব্যাসার্ধ। তাহলে এর বাইরে থেকে ধরলাম এখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে না কোনো একটা বস্তুর উপর, এখানে একটা একক ভরের বস্তু আছে, সেই একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে হতে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে আমাকে কাজ করতে হবে। এই ওয়ার্ক ডানটাকে বলছি আমরা মহাকর্ষীয় বিভব। তাহলে আমরা জানি, দেখো নর্মালি যদি আমরা বিবেচনা করি, এই ভর এবং এই ভরের মধ্যবর্তী বল হচ্ছে F = Gm
এম বাই আর স্কোয়ার ধরলাম। তাহলে এখন আমি দেখো আকর্ষণ বলটা ঠিক এদিকে ক্রিয়া করছে এফ। এখন আমি কাজ করে কি করব, এই একক বলের বস্তুকে ধরলাম, একক বলের বস্তুকে আমাদের আলোচ্য বিন্দু থেকে ধরলাম, এটা এই বিন্দু ধরলাম আমি, এ থেকে বি বিন্দুতে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব ডি আর সরিয়ে, এই দূরত্বকে আমি ডি আর বলছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব ডি আর সরিয়ে আমাদের আলোচ্য বস্তু এম বলের বস্তুর দিকে আনতে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো দেখি কিছু কাজ ডিডাব্লিউ সমান কি হবে, এফ এস কস থিটা। আমরা বলেছিলাম আমরা অলওয়েজ ওয়ার্ক ডান বের করবো এফ এস কস থিটাকে কাজে লাগিয়ে, নট অনলি এফ এস, থিটার ব্যাপারটা আমরা পরে সলভ করব। তাহলে লিখবো এফ ডি আর কস থিটা। তোমরা বলো এখানে থিটা কত হবে, দেখো তো দেখি এখানে ডিসপ্লেসমেন্ট তথা সরণটা বল যেদিকে সেদিকে হচ্ছে, অতএব এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, cos 0। তাহলে আমি লিখবো এফ ডি আর। আমার টার্গেট হচ্ছে অসীম থেকে আর এর ভিতরে আনা, অতএব আমি টোটাল ওয়ার্ক ডান পেতে চাইলে আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে 0 টু ডাব্লিউ, আর এটাকে আমি লিখবো ইনফিনিটি টু আর, অসীম থেকে আর এ আনতেছি, বাহির থেকে ভিতরে আনতেছি, অতএব লিমিটের ব্যাপারটা একটু ভালো করে ক্লিয়ার হতে হবে। তাহলে দেখো আমি যদি ইন্টিগ্রেশন করে আর এফ এর মান বসিয়ে দিই, এফ এর মান বসিয়ে দিলে জি এম বাই, জি এমকে আমি বাইরে রাখবো, আর ভিতরে যা থাকতেছে তা হলো ইনফিনিটি টু আর, আর টু দ্য পাওয়ার মাইনাস 2 ডি আর। এখন ভেরি ইজি, এখন নাও ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমার, ইন্টিগ্রেশন যদি করি আমি তাহলে লিখবো, নিচে লিখলে দেখা যাচ্ছে কি, সম্ভবত দেখা যাওয়া কষ্ট হবে, তাহলে উপরে লিখবো, এটা এখন কোনো কাজ নেই আমাদের। তাহলে এটাকে ডাব্লিউ ধরলাম, কৃতকাজকে আমি বি লিখতে পারি, যেহেতু একক ভরের বস্তু আনছি সেজন্য কৃতকাজকে আমি এখন বি বলবো, ডাব্লিউ না বলে, সো লিখলাম বি। আর এখানে ইন্টিগ্রেশন করলে জিএম ইন্টু, আমরা জানি আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 বাই এন প্লাস 1, এন প্লাস 1 বাই এন প্লাস 1 ইনফিনিটি টু আর। তাহলে দাঁড়াচ্ছে হলো জি এম ইন্টু, একটা মাইনাস আসবে, মাইনাসটাকে সামনে আমরা লিখতে পারি বা বাইরেও রাখতে পারি, এখন রাখলাম, এর উপরে আর টু দ্য পাওয়ার মাইনাস 1 আসবে, আর টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে তোমরা জানো 1 বাই আর ইনফিনিটি টু আর। তাহলে আমরা এখন মাইনাস বাইরে নিয়ে আসি, নিয়ে এসে যদি এখন 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি লিখি, তাহলে কি দাঁড়ায়, তোমরা জানো 1 বাই ইনফিনিটি মানে 0ই হবে, কারণ 1 বাই 1000 মানে 0.001, 1 বাই 1 কোটি মানে অনেক ছোট, তাহলে 1 বাই ইনফিনিটি মানে আমি 0 লিখতে পারি আলটিমেটলি। তাহলে এখানে আসে, সুতরাং বি সমান মাইনাস জি এম বাই আর। এটাই হলো আমাদের মহাকর্ষীয় বিভবের রাশিমালা। মহাকর্ষীয় বিভবের রাশিমালার ক্ষেত্রে তোমাদের এখানে এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে যে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করছি, কিভাবে এখানে ওয়ার্ক ডানটা বের করছি। অনেকে এই জিনিসটা ভালো করে না বোঝার কারণে যদি একটু এখানে ঘুরাই দেওয়া হয় তাহলে তালগোল পাকায় ফেলে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এই যে আমরা যে বস্তুটা পেলাম এবং তার জন্য যে মহাকর্ষ বিভব বের করলাম, এই মহাকর্ষ বিভব আমাদের বিভিন্ন বস্তুর ক্ষেত্রে হতে পারে এবং বিভিন্ন বস্তুর অভ্যন্তরে বাইরে নানান জায়গায় হতে পারে। সাপোজ ধরো আমি একটা বস্তু বিবেচনা করলাম, এটা হলো আমার বস্তু, ধরো আমি একটু সুষম পারফেক্ট স্পেয়ার বিবেচনা করছি, গোলক, যদিও আমি পারফেক্ট রাখতে পারি না, এখানে একটু কেমন জানি দেখাচ্ছে। ধরলাম এটার ব্যাসার্ধ হলো এ, তাহলে এই ব্যাসার্ধের এই যে গোলকটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমি বলি এখানে পৃষ্ঠের উপর কোনো বিন্দুতে তার মহাকর্ষ বিভব কত, পৃষ্ঠের উপর হবে, তোমরা জানো পৃষ্ঠের উপর মহাকর্ষ বিভব ভি সমান লিখবো হলো মাইনাস জি এম বাই জাস্ট এ, ব্যাসার্ধটা বসাই দিব পৃষ্ঠের উপর। এরপর আসি পৃষ্ঠের অভ্যন্তরে, পৃষ্ঠের
অভ্যন্তরে হবে, তাহলে পৃষ্ঠের অভ্যন্তরে কোথায় একটা প্রশ্ন আসে। সাপোজ ধরো এই কেন্দ্র থেকে আর দূরে এখানে আমি বের করব, এখানে একটা পি বিন্দুতে আমি মহাকর্ষীয় বিভব বের করতে চাই, তাহলে পি বিন্দুতে আমার মহাকর্ষীয় বিভবের একটা চমৎকার হিসাব ম্যাথামেটিক্স তোমাদের তপন স্যারের বইয়ে দেওয়া আছে। আমরা ওই অ্যাপ্রোচে না গিয়ে সমীকরণটা একটু লিখবো, তোমরা মুখস্থ করার চেষ্টা করে ফেলবে। ভি সমান মাইনাস জিএম ইন্টু 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই 2a কিউব। এই হলো আমাদের মহাকর্ষীয় বিভবের সমীকরণ। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে জিনিসটা কি, এখানে আরটা কি, এটা কি, এটা হচ্ছে পুরো স্পেয়ারের ব্যাসার্ধ, আর আর হচ্ছে কেন্দ্র থেকে আর দূরে। ওকে, আর এ তো দেখতে পাচ্ছ। এই পুরো ব্যাপারটা জানলে আমরা খুব সহজেই কোনো একটা বস্তুর অভ্যন্তরে মহাকর্ষীয় বিভবের রাশিমালা বের করতে পারি। ওকে, এভাবে আমাদেরকে বলতে পারে যে এই যে আমরা যে আলোচ্য বস্তুটা দেখতে পাচ্ছি, যার ভর হচ্ছে, পুরো বস্তুটার ভর হচ্ছে এম, তার থেকে বাইরে অভ্যন্তরে, যেমন বললাম, বাইরে কোনো বিন্দুতে আমাদের মহাকর্ষীয় বিভব বের করতে দিতে পারে। এক্ষেত্রে জাস্ট এখানে আমরা ওই যে এ এর জায়গায় আর বসিয়ে দিব। এখন আমরা চলে যাব মুক্তিবেগে। ওয়ার্ক ডান আমরা দেখিয়েছি, এই ওয়ার্ক ডান বা মহাকর্ষীয় বিভবের কাজটা আমাদের লাগবে মুক্তিবেগ বের করার ক্ষেত্রে। মুক্তিবেগ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো মুক্তিবেগ কাকে বলে, নিশ্চয়ই ক্লাসে থাকলে এখন জিজ্ঞেস করতাম, কিন্তু ক্লাসে নাই বিদায় পারছি না জিজ্ঞেস করতে। মুক্তিবেগের সংজ্ঞাটা স্কেপ ভেলোসিটি বলি আমরা। লিখি সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না। সেই বেগকে তাকে কি বলে? মুক্তিবেগ বলে। সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরে দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগ ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি যেহেতু স্কেপ ভেলোসিটি বুঝাই, দ্যাটস ওয়াই ভি ই দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই ই মানে কিন্তু আর্থ নয়, এটা মানে স্কেপ বুঝাই, স্কেপ ভেলোসিটি। এটা যেহেতু বেগ, অতএব এর একক হবে মিটার পার সেকেন্ড, মানে জানো। এখানে দেখো একটা মজার ব্যাপার, সর্বাপেক্ষা কম যে বেগে লিখছে। সর্বাপেক্ষা আবার কম মানে কি? মানে এমন একটা ভেলোসিটি হবে যে ভেলোসিটি দিয়ে মারলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না। এটা মিনিমাম হতে পারে, কিন্তু যতটুক মিনিমাম দেওয়া যায়, সর্বোচ্চ যত মিনিমাম দেওয়া যায়, এবং যে বেগে মারলে আর পৃথিবীতে ফিরে আসবে না, আমরা তাকে বলছি মুক্তিবেগ। এখানে খুব একটা মজার ব্যাপার আছে সংজ্ঞার মধ্যে। তাহলে এই মুক্তিবেগের ব্যাপারটা কি আসলে? এখানে দেখো, কোনো একটা বস্তুকে যখন আমি পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে নিক্ষেপ করব, তাহলে আমি কি করব? আর পৃথিবীতে ফিরে না আসা মানে তাকে পৃথিবী পৃষ্ঠ হতে মেরে এমন দূরত্ব তথা অসীমে পাঠাতে হবে, এবং পাঠাতে গেলে এখানে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। এই কৃত কাজটা বস্তুর মধ্যে শক্তি আকারে কি হবে? সঞ্চিত হবে, এবং আমরা জানি গতিশক্তিতে সঞ্চিত হবে, এবং গতিশক্তি মানে হাফ mv²। এই ভি কে আমরা বলছি মুক্তিবেগ। অর্থাৎ গতিশক্তির মধ্যে যে বেগটা থাকবে এবং যে কাজের কারণে বস্তুরা পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগটাকে আমরা বলছি মুক্তিবেগ। তাহলে দেখো, লেটস গেট এ ক্যালকুলেশন ফর দিস। এই ক্যালকুলেশনটা ভেরি ইম্পর্টেন্ট গাইস, তোমাদের এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। কারণ আমি বলি এখানে প্রমাণ থেকে সিকিউ হয়ে যেতে পারে। এখানে
এবং এখানে আমরা একটা সচরাচর খুব ভালো একটু ভুল করি, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার না থাকার কারণে। ধরলাম আমার এটা হচ্ছে কি আমার পৃথিবী, দেখতে পাচ্ছ তোমরা পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু অবস্থিত, এই দূরত্বকে আমি আপাতত আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আমার সেন্টার এবং ওই বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি আর। ওকে, তাহলে দেখো এই বস্তু এবং অর্থাৎ পৃথিবী এবং এই বস্তুর মধ্যে আকর্ষণ বল ঠিক পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করবে, ঠিক না? এটা হলো এফ। এখন আমি বস্তুকে যদি এ বিন্দু থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব সরিয়ে ডি আর দূরত্ব সরিয়ে যদি বি বিন্দুতে আনতে চাই, আমাকে বল প্রয়োগ করতে হবে। সেই বলটা কি এফ হলে হবে? অবশ্যই না, এই বলের বিপরীত কিন্তু সমান একটা বল প্রয়োগ করতে হবে আমাকে। ধরলাম এই বলটা হচ্ছে এফ প্রাইম, মাইন্ডেড, এইখানে ভুল হয়। তাহলে এই এফ প্রাইম বল প্রয়োগ করে আমি এ থেকে বি বিন্দুতে বস্তুটাকে নিয়ে আসবো। এফ প্রাইম হচ্ছে এফ এর সমান কিন্তু বিপরীত। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি, দেখো এই এফ সমান যদি আমি আকর্ষণধর্মী বোঝানোর জন্য মাইনাস দ্বারা প্রকাশ করি, তাহলে লিখবো জি এম এম বাই আর স্কোয়ার। আবার যেই বলটা প্রয়োগ করে আমি বস্তুটাকে বাইরের দিকে নিয়ে আসছি, তাহলে সেটা হবে এফ প্রাইম সমান প্লাস জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে কৃত কাজ, তাহলে এ থেকে বিতে নিতে কৃত কাজ ডিডাব্লিউ সমান, আমরা জানি, আমরা বলেছিলাম এফ ডি আর এফ এস কস থিটা লিখবো আমরা, তারপর এখান থেকে আমরা অন্য কিছু বের করবো। তাহলে এখানে দেখো আমি এফ লিখবো নাকি এফ প্রাইম লিখবো, আমার কিন্তু কাজ হচ্ছে কিন্তু এফ প্রাইম বলার কারণে, অতএব আমি এখানে এফ না লিখে এফ প্রাইম লিখবো। এফ প্রাইম ডি আর কস, এখন কস কত, অনেকেই এই কস থিটা কত সেটা বলার জন্য এই এফ এবং ডি আর এর মাঝখানে কম্পেয়ার করে, আসলে তা তো না। আমার প্রযুক্ত বল হচ্ছে এফ প্রাইম, সরানো হচ্ছে এফ প্রাইমের দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। সুতরাং এফ প্রাইম ডি আর কস 0, আমি যদি লিখি জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, আর আমি যদি টোটাল ওয়ার্ক ডান পেতে চাই আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে 0 টু ডাব্লিউ, আর এটা হবে, দেখো আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাব, পৃথিবী পৃষ্ঠ হতে, যদি পৃথিবী বিবেচনা করি পৃথিবী পৃষ্ঠ হতে অসীমে নিয়ে যাব, মানে আর থেকে আমরা নিয়ে যাব কোথায়, ইনফিনিটিতে, অসীমে। এ হলো আমাদের কাজ। বা আমি এখানে অনেক চালাকি করে এভাবে দেয় যে বস্তুটা আর এ ছিল, পৃথিবীর ব্যাসার্ধ আর বড় হাতের আর এ ছিল, আর থেকে আমি আর প্লাস এইচ দূরত্ব বা 2h দূরত্ব 2r দূরত্বে নিয়ে যাব, তাহলে কৃত কাজ কি হবে? তাহলে তোমরা এখানে কি লিখবা, এখানে আর লিখবা, আর এখানে লিখবা আর প্লাস এইচ বা আর প্লাস আর মানে 2r, এভাবে ইন্টিগ্রেশন করে মানগুলো পাওয়া যায়। তাহলে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তোমার এই জায়গায় নক করতে পারা উচিত। তাহলে দেখো আমরা ইন্টিগ্রেশন করবো, জি এম এম কে বাইরে নিয়ে আসি, নিয়ে এসে আর টু ইনফিনিটি, এটা হচ্ছে আর টু দ্য পাওয়ার মাইনাস 2 dr। আরেকবার যদি আমরা লিখতে পারি তাহলে হবে হচ্ছে, আমরা এই জিনিসটা আমাদের আর দরকার নেই, মুছে ফেলি। এটাকে ডাব্লিউ লিখি, ইন্টিগ্রেশন করার পর যা আসে তা, তাহলে জি এম এম আর টু দ্য পাওয়ার মাইনাস 1, দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস আসার কথা, সেই মাইনাসটা আমরা আপাতত ভিতরে লিখি, তাহলে এখানে হবে আর টু ইনফিনিটি, তাহলে জি এম এম মাইনাসটা লিখি একটু বাইরে নিয়ে আসো, 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই আর, আগেই বলেছি 1 বাই ইনফিনিটি সমান কি হবে, 0 হবে। তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, আমার ডাব্লিউ সমান কি দাঁড়াচ্ছে, তাহলে ডাব্লিউ সমান দাঁড়াচ্ছে হলো জি এম এম ডিভাইডেড বাই আর, এটাই হলো ওয়ার্ক ডান। অর্থাৎ এই যে বস্তুটা আলোচ্য, যে বস্তুটা ছোট হাতের এম্বরের বস্তু ছিল, এই সেই এম্বরের বস্তুটাকে যদি আমি পৃথিবী পৃষ্ঠ হতে যদি মহাকর্ষীয় ক্ষেত্র পার হয়ে যদি অসীমে নিতে চাই, কৃত কাজ হচ্ছে ডাব্লিউ টু জি এম এম বাই আর, এটাই হচ্ছে কৃত কাজ। আর এই কৃত কাজ বস্তুর মধ্যে গতিশক্তি আকারে সঞ্চিত হবে। তাহলে আমরা লিখতে পারি কৃত কাজ সমান বস্তুর গতিশক্তি।
কৃত কাজ সমান বা GMM divided by R equal half MB square। ওই যে বস্তু যেটা ছোট মানলাম ছোটাদের এম্বরের অতএব হাফ MB স্কয়ার হবে। এই V কে আমরা বলছি E, স্কেপ ভেলোসিটি। তাহলে আমি এখান থেকে V সমান কি পাচ্ছি, সুতরাং √2GM/r। এটা পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আর আমরা পৃথিবীর ব্যাসার্ধ বিবেচনা করি, এটাকে আমি বলতে পারি পৃথিবীর ক্ষেত্রে বা অন্য যে কোনো গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালা। অন্য যে কোনো গ্রহের ক্ষেত্রে যদি বিবেচনা করি, এমটা তখন ওই গ্রহের ভর হবে আর এই আরটা হবে তখন ওই গ্রহের ব্যাসার্ধ। এইভাবে মুক্তিবেগের মান আমরা ওইখানে বের করতে পারি। আমি যদি পৃথিবীর ক্ষেত্রে আবার এভাবে লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা লিখতে পারি 2GR V সমান। তাহলে আমরা এখানে মোটামুটি দুটো সমীকরণ পাই, একটা হচ্ছে V সমান 2GR, V সমান 2GM/r। আর এই G যদি পৃথিবীর হয় তাহলে আমি খুব সহজে পৃথিবীর ব্যাসার্ধ বসিয়ে পৃথিবী পৃষ্ঠে V এর মান বের করতে পারি। আবার যদি এই Gটা যদি মঙ্গল গ্রহের হয়, G অর্থাৎ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ মার্স, মার্সের পৃষ্ঠে যদি এই অভিকর্ষজ ত্বরণ হয়, এক্ষেত্রে আমরা এই আরটা বসাবো হচ্ছে মার্সের তথা মঙ্গল গ্রহের ব্যাসার্ধ বসাবো। তাহলে আমরা মঙ্গলের পৃষ্ঠে মুক্তিবেগ পেয়ে যাব। সবগুলো মান যদি বসিয়ে দিই এখানে, দেখো এই মানটা আমাদের জানা আছে, আমরা জানি মানগুলো বসালে আমরা পাবো হচ্ছে 2 × 9.8 × 6.4 × 10⁻6 বসালে অনেকটা এভাবে আসে 11.2 km/s, প্রায় 1 সেকেন্ডে 12 কিলোমিটার। এই ব্যাগে যদি আমরা কোনো একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে নিক্ষেপ করতে পারি, তাহলে সেটি আর ফিরে আসবে না, উপরে যেতেই থাকবে। এটা হলো আমাদের মুক্তিবেগের রাশিমালা। মুছে ফেললাম। এখানে আরেকটু কথা আছে যেটা আমি বলেছিলাম, সেই কথাটা হচ্ছে এই যে বস্তুটা আমরা যে পৃথিবীর পৃষ্ঠে এভাবে রাখলাম, এটা হলো আর, তা আর থেকে আমি আরও উপরে নিব, এটা হলো আর আমি চাচ্ছি বোধহয় R+H এখানে নিয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমাদের কৃত কাজ বের করার জন্য আমি কি বলেছিলাম, W সমান এভাবে লিখবো GMM - 1/r হোল টু দ্য পাওয়ার R+H। এরপরে করলে একটা মান আসবে, ওটাই আমাদের জন্য পারফেক্ট। সরাসরি সমীকরণটা না লিখে এভাবে এখান থেকে যদি একটু আসি, তাহলে এটা খুব ভালো দেখায় এবং চমৎকার দেখায়। এক্ষেত্রে পরীক্ষক খুব কী হবে, প্লিজড হবে তোমরা যদি এভাবে করো। তাহলে এটাকে আমি R+H না লিখে আর যদি 2R যাই, তাও হতে পারে 2R হতে পারে। তাহলে 2R যদি বসায় দেখো কি আসে, GMM মাইনাস সামনে নিয়ে আসি 1/2R - 1/r ধরলাম, এটাকে আমি আর ধরলাম। তাহলে তো হয়ে গেল GMM। তোমরা জানো 1 থেকে হাফ গেলে -1/2 হয়, ধরলাম 1/r থেকে হাফ চলে গেল, তাহলে থাকবে -1/2r, আর গেল -+ GMM/2r। এইভাবে শর্টকাটে তোমরা মনে রাখতে পারো, বিভিন্নভাবে আসতে পারে, MCQর জন্য আসতে পারে এগুলো। এক্ষেত্রে তোমার ব্যাটার নলেজ যদি প্রুফের মধ্যে থাকে, তাহলে MCQগুলো সলভ করা তোমাদের জন্য খুব কঠিন হবে না, ভেরি ইজি। ওকে, মুক্তিবেগ নিয়ে তো আর কিছু বলতে চাচ্ছি না, এতটুকুতেই চলবে আশা করি। আসো এই পর্যায়ে আমরা আসি। কেপলারের 3টা বিখ্যাত সূত্র আছে, এগুলোতে আমরা আসবো। এছাড়া আসি কৃত্রিম উপগ্রহ। উপগ্রহ তো তোমরা চিনো নাকি?
পৃথিবীর চারপাশে যে ঘুরতেছে আমরা জানি পৃথিবীর চারপাশে ঘুরতেছে, পৃথিবীর চারপাশে একজনই ঘুরে, সে কে? চাঁদ, মুন। তাহলে এটাকে আমরা বলি প্রাকৃতিক উপগ্রহ বা ন্যাচারাল স্যাটেলাইট। ওকে, এখন এই যে পৃথিবীর চারপাশে কিভাবে চাঁদ ঘুরছে সেটা গাণিতিকভাবে উপস্থাপন করার পর আমরা এখন নাও উই আর ক্যাপেবল, আমরা পৃথিবীর চারপাশে এ ধরনের কিছু উপগ্রহ স্থাপন করতে কী হয়েছে? সমর্থ হয়েছে। এগুলোকে আমরা বলি আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? মনুষ্য সৃষ্ট কতগুলো যান বেসিক্যালি ভেহিকলস, মনুষ্য সৃষ্ট কতগুলো যান পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর আবর্তন করছে, এগুলোকে আমরা বলি আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তাহলে মনুষ্য সৃষ্ট যে সকল যান পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে সেগুলোকে আমরা বলি কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের স্থাপনের ব্যাপারটা অনেক জটিল। সাপোজ এটা হলো পৃথিবী পৃষ্ঠ হতে এভাবে একটা যান ছুড়ে যাওয়ার পর এটা এইভাবে গ্র্যাজুয়ালি ঘুরে ঘুরে এই কক্ষপথে কীভাবে স্থাপিত হবে। এই যে কক্ষপথে স্থাপিত হওয়ার আগে যে পথে পরিভ্রমণ করতে থাকে অনেক সময়ের ব্যাপার, কিন্তু এটা এই কক্ষপথটাকে আমরা বলি পার্কিং কক্ষপথ, মানে স্যাটেলাইটটাকে পার্ক করার জন্য কক্ষপথে যে পথে পরিভ্রমণ করে। তোমরা জানো সম্ভবত 2018 সালে আমরা প্রথম কৃত্রিম উপগ্রহ স্থাপন করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সহায়তায়। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। সেই স্যাটেলাইট স্থাপিত করতে মোটামুটি 1.5-2 মাস সময় লেগেছিল এবং সেই স্যাটেলাইটের মাধ্যমে আজকে আমরা টেলিভিশন সম্প্রচারে অনেক ধাপ এগিয়ে গেছি। বলা যায় আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার আরও অনেকগুলো দেশ যেমন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ব্রুনাই, এই কান্ট্রিগুলো তাদের টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে এখন আমাদের যে ট্রান্সপন্ডার আছে স্যাটেলাইটের তার কিছু অংশ ভাড়া নিতে পারে, এ ধরনের একটা গুঞ্জন ছিল। সর্বশেষ কী অবস্থা বলতে পারছি না, তোমরা খোঁজ খবর নিয়ে দেখবে। এবং এই স্যাটেলাইট যখনই স্থাপন করার পরে আমাদের নিয়ন্ত্রণে আসছে এবং বিজনেস অর্থাৎ ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে, তখন এরপর থেকে স্যাটেলাইট আমাদের যে তোমার ডিশ অ্যান্টেনা, মোটামুটি সেই ডিশ অ্যান্টেনার মাধ্যমে টেলিভিশন সম্প্রচার অনেকটা কী হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল এবং খুব ভালোভাবে সম্প্রচার করা সম্ভব হচ্ছিল। আজকের যুগে শুধু স্যাটেলাইটের কাজ এটা নয়, সামরিক ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার আছে। এরপরে হচ্ছে তোমার বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার। আমরা জানি যে নাসা, মার্কিন যুক্তরাষ্ট্রে যে নাসা স্থাপন করেছে একটা মহাকাশ স্টেশন, দিস ইজ নাথিং বাট একটা স্যাটেলাইট। সেই স্যাটেলাইটের মধ্যে নানান ধরনের টেলিস্কোপ স্থাপন করে, যেমন এমন একটা টেলিস্কোপ হচ্ছে হাবল টেলিস্কোপ। সেই হাবল টেলিস্কোপ হতে দূরবর্তী আকাশ পর্যবেক্ষণের জন্য এবং আকাশ গবেষণায় খুব কাজে লাগানো হচ্ছে আমাদের এই স্যাটেলাইটগুলোকে। কৃষ্ণ বিবর সম্পর্কে আমরা যে তথ্য জানি এবং কৃষ্ণ বিবর সম্পর্কে 3D যে পিকচারের আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা চেষ্টা চলছে, তোমরা জেনে অবাক হবে 2020 সালেও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছে কৃষ্ণ বিবর নিয়ে গবেষণা করার জন্য তথা ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করার জন্য। এই ব্ল্যাক হোল সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এই নাসা তথা কৃত্রিম উপগ্রহের অবদান সবচেয়ে বেশি। ওকে, এখন আমরা এই কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের উচ্চতা রাশিমালা, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, এই বিষয়গুলো আমরা একটু বের করার চেষ্টা চালাবো। তাহলে কৃত্রিম উপগ্রহ ফ্রম কি আর্থ, তাহলে একটা আর্থ আঁকার চেষ্টা করি। সাপোজ এটা আর্থ মানে যার বড় হবে এম, ব্যাসার্ধ হবে বড় হাতের আর, পৃথিবী তো। আর তার চারপাশে ধরলাম এই যে এইচ উচ্চতায় একটা স্যাটেলাইট স্থাপন করলাম। দেখো এই কক্ষপথটা আমি কি করেছি, উপবৃত্তাকার মনে হচ্ছে না? এটা আসলে উপবৃত্তাকার কক্ষপথ এবং এইচ উচ্চতায় একটা স্যাটেলাইট স্থাপন করলাম। সেই স্যাটেলাইটের ভর হচ্ছে ধরলাম ছোট হাতের এম। তাহলে স্যাটেলাইট কীভাবে ঘুরে? এই যে আমাদের যে স্যাটেলাইটটা এবং আমাদের পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী বলে সমান হবে। সমান হইলেই স্যাটেলাইটটা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। তাহলে আমরা লিখব মহাকর্ষ বল সমান কেন্দ্রমুখী বল। তাহলে আমরা যদি এটা তো সবার জানা GMM বাই দূরত্বকে লিখবো R+H হোল স্কোয়ার
ইকুয়াল আর mv স্কোয়ার বাই r প্লাস এইচ। এম হচ্ছে যেখানে স্যাটেলাইটটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভর, ভি হচ্ছে এর বেগ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সুতরাং ভি সমান √gm/r প্লাস এইচ। এটি হলো আমাদের স্যাটেলাইটের বেগের রাশিমালা। এই পর্যায়ে দেখো আমরা জানি পর্যায়কাল টি সমান কীভাবে বের করবো সবাই জানে, এস সমান ভিটি, ঠিক না? তাহলে টি সমান কী হবে? টি সমান বি বাই এস বাই টি, এস বাই ভি, মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। ওকে, তাহলে পর্যায়ক্রম মানে একবার ঘুরে আসতে যে সময়টা লাগে, তাহলে একবার ঘুরে আসতে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। এগুলো দূরত্ব হবে 2πr, পরিধি না 2πr প্লাস এইচ ডিভাইডেড বাই বেগ। এই বি এর মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে আমাদের আবার লেখার দরকার হয় না অনেক ক্ষেত্রে। 2π ইন্টু r প্লাস এইচ, নিচে বি এর মান gm/r প্লাস এইচ। অনেকেই এখানে কি করে আরও একটা সমীকরণ বের করে এটাকে সিম্পলিফাই করে। আমি মনে করি আর সমীকরণ বের করার দরকার নাই, তোমরা বি এর মানটা বের করে এভাবে বের করে ফেলবে। আচ্ছা, এখন আসি এই কৃত্রিম উপগ্রহের উচ্চতা কত উঁচুতে স্থাপন করলে কি হবে, এ ধরনের একটা ব্যাপার। দেখো এই যে আমরা পর্যায়কাল টি সমান যে একটা স্থাপন করলাম দেখালাম, সেখান থেকে আমরা এইচের মানটা বের করে নিলেই হচ্ছে। তাহলে দেখো আমরা যদি বের করি টি সমান 2π ইন্টু r প্লাস এইচ ডিভাইডেড বাই √gm/r প্লাস এইচ। এখান থেকে সলিউশন করে আমরা এইচের যে মানটা পাবো, আমি সলিউশনে যাচ্ছি না কারণ সলিউশনটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, রাদার এই সমীকরণটা মনে রাখতে পারাটার মধ্যেই তোমার কল্যাণ আছে। সেটা হলো কি gmt²/4π² হোল টু দ্য পাওয়ার 1/3 মাইনাস r। এই যে দেখো একটা কমপ্লেক্স একটা সমীকরণ দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে মূলত এইচের রাশিমালা। এই এইচের রাশিমালা নিয়ে অনেক ঝামেলা পোহাইতে হয় স্টুডেন্টদেরকে, কিন্তু এই এইচের রাশিমালাটা খুব ভালো করে মুখস্থ না করলে তোমাদের নানান ধরনের সমস্যায় পড়তে হবে। বারবার মুখস্থ করো, এইচ সমান gmt²/4π² হলে তোমার স্যার। এভাবে আমরা যেভাবে দ্রুত মুখস্থ করি এবার আয়ত্ত করার চেষ্টা করো। একটা কথা হচ্ছে এখানে, সেই কথাটা হলো জিও স্টেশনারি স্যাটেলাইট তথা ভূস্থির উপগ্রহ নিয়ে। ভূস্থির উপগ্রহ কাকে বলে? ভূস্থির উপগ্রহের ব্যাপারটা খুবই মজার। ছোটবেলায় আমরা যখন সন্ধ্যার পরে হাঁটতে বের হতাম, যখন দেখতাম আমাদের মাথার উপর চাঁদ, ঠিক 1 ঘন্টা হাঁটার পরেও মনে হয় কিরে চাঁদটা 1 ঘন্টা হেঁটে অনেক দূর আসলাম, চাঁদটা কেমন যেন মাথার উপর চলে আসছে, মানে আমার সাপেক্ষে চাঁদটাকে স্থির বলে মনে হচ্ছে, ঠিক না? তাহলে এই ধরনের হয় কখন? সাপোজ ধরো এই স্যাটেলাইটটা এখানে ছিল, আমি ছিলাম এখানে, আমি হেঁটে এখানে চলে আসছি, স্যাটেলাইটটা হেঁটে এখানে চলে আসছি। তাহলে দেখো পৃথিবীতে অবস্থিত কোনো বস্তুর সাপেক্ষে ওই স্যাটেলাইটটা মনে হচ্ছে স্থির হয়ে আছে। এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় ভূস্থির উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে এক্ষেত্রে কী হইতে হবে? আমরা যদি ঘুরে এখানে চলে আসি, চাঁদটা বা স্যাটেলাইটটা ঘুরে এখানে চলে আসতে হবে, তাহলেই আমার সাপেক্ষে উপগ্রহটিকে স্থির বলে মনে হবে। অর্থাৎ ওই উপগ্রহটির পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান হতে হবে, তাহলে কেবল এই ঘটনা ঘটবে। তাহলে আমরা এখন জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে লিখব? যেসব কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান তাদেরকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। অথবা পৃথিবীতে দণ্ডায়মান কোনো ব্যক্তির সাপেক্ষে যদি কোনো কৃত্রিম উপগ্রহ স্থির বলে মনে হয়, তাহলে এ ধরনের উপগ্রহগুলোকে বলা হয় ভূস্থির উপগ্রহ। ভূ মানে কি? পৃথিবী, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে স্থির।
তাহলে একটা কথা মনে রাখতে হবে, ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে আমরা জানি h সমান gm/4π² হোল টু দ্য পাওয়ার 1/3 মাইনাস r। এই সবগুলো মানে আমাদের জানা, সবগুলো মান যদি আমরা বসিয়ে দিই, দেখো 6.673 ইন্টু 10⁻11, 6.0 ইন্টু 10⁻24 ইন্টু 86400 হোল স্কোয়ার ডিভাইড বাই 4π² হোল টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 6.4 ইন্টু 10⁻6। সবগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মোটামুটি একটা মান আসে, এটা হলো 3.59 ইন্টু, মানে প্রায় 36,000 কিলোমিটারের কাছাকাছি একটা মান আসে, মানে 10⁻7 মিটার, এরকম একটা মান আসবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, অনেকেই বলেন, একটা প্রশ্ন হয়ে থাকে যে কোনো একটা স্যাটেলাইট, সাপোজ ধরলাম যে কোনো একটা স্যাটেলাইট সেটা পৃথিবী পৃষ্ঠ হতে এভাবে ঘুরছে, এখানে একটা উচ্চতায়, এটা ধরলাম 200 কিলোমিটার, তাহলে এটাকে জিওস্টেশনারি তথা ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে হলে কী করতে হবে? অনেকে কী করেন, তার ভেলোসিটি বের করেন v সমান √gm/h, এরপরে আবার v একটা বের করে v প্রাইম সমান বের করে gm/h ধরে নিয়ে ওই বি প্রাইমটা চেঞ্জ করে, অর্থাৎ বেগ চেঞ্জ করে। কিন্তু মনে রাখতে হবে, বেগের মান পরিবর্তন করে কোনো একটা স্যাটেলাইটকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা যাবে না। ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে চাইলে তার উচ্চতার পরিবর্তন চাই, অর্থাৎ ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে এই উচ্চতাটা ফিক্সড। আমরা যদি ভূস্থির উপগ্রহ, কোনো একটা উপগ্রহকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে চাই, পৃথিবী পৃষ্ঠ হতে 36,000 কিলোমিটার উপরে নিয়ে ছেড়ে দিলে মোটামুটি এটা কি হয়ে যাবে? ভূস্থির উপগ্রহে রূপান্তর হবে। ভেলোসিটি চেঞ্জ করে এটা পসিবল হবে না। আবার বলছি, অতএব যারা এই অঙ্কগুলো করার সময় বেগ পরিবর্তন করবা, বলবা যে বেগ 10 গুণ করলে 20 গুণ করলে জিওস্টেশনারি স্যাটেলাইট হবে, এটা রং। এখন আসি এই চ্যাপ্টারের আমাদের একদম শেষের অংশ যেটা, সেটা হলো কেপলারস ল, কেপলারের সূত্রসমূহ। তোমরা জানো বিজ্ঞানী কেপলার, বলা যায় নিউটনের যুগের একজন বিজ্ঞানী, তিনি গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলো প্রদান করেন। তিনি বলেন, এবং এখানে 3টা সূত্র আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্রগুলো। প্রথম সূত্রটাকে আমরা কি বলবো? কক্ষপথের সূত্র বলা যায়। কেপলারের সূত্র সমূহ, প্রথম সূত্র। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই যে সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরছে, এগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তিনি বলেন কি, ধরলাম এটা হলো সূর্য, বিশাল সূর্য, আমি অনেক ছোট করে রাখছি, কারণ পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তাহলে আমি যদি আঁকতে চাই, পৃথিবীকে আমি 13 লক্ষ গুণ ছোট করে রাখতে হবে, কিন্তু আমাদের পক্ষে এটা আঁকা সম্ভব হয় না। ধরলাম এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বুধ, এই যে দেখো আমি কক্ষপথটা আঁকছি কিন্তু উপবৃত্তাকার। এরপর হচ্ছে কি, এটা হলো ধরলাম শুক্র, আবার এটা ধরলাম হলো পৃথিবী। এইভাবে উপবৃত্তাকার কক্ষপথে গ্রহসমূহ সূর্যের চারিদিকে পরিবেষ্টন করে ঘুরছে। তাহলে দেখো এই ধরনের একটি চিত্র তোমরা বইয়ে দেখে থাকো, কিন্তু আমরা আসলে কল্পনা করি কি অলওয়েজ বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু তা না। তাহলে প্রথম সূত্রে তিনি এই কথাই বলতে যাচ্ছেন। তাহলে আমরা জানি উপবৃত্তের ফোকাস কটা হয়? 2টা হয়। তাহলে আমরা কি বলবো? গ্রহসমূহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এটা হলো ফার্স্ট ল। মুখস্থ চাই, খুব বেশি জানার নাই এখানে আপাতত। এর বাইরে আমরা আমাদের সিলেবাসের বাইরে আর কভার করে না, মোটামুটি এতটুকুই আমাদের জানলে চলবে। দ্বিতীয় সূত্র খুব মজার একটা সূত্র।
মানে বলা যায় ক্ষেত্রফলের সূত্র আর কি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্রটা আমরা আবার রাখি। এটা হলো আমাদের উপবৃত্তাকার কক্ষপথ, এইখানে সূর্যটা অবস্থিত আর এখানে হচ্ছে আমাদের গ্রহটা। ধরলাম এই বিন্দুতে আছে, ধরলাম টি সময় পরে গ্রহটা বি বিন্দুতে চলে আসছে, তাহলে আমি এগুলো যোগ করলে এই ধরনের একটা ক্ষেত্রফল পাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্ষেত্রফল। টি সময়ে বস্তুটা বি বিন্দুতে আসছে এবং ক্ষেত্রফল হলো ধরলাম এ ও বি ক্ষেত্রফল অতিক্রম করছে। বস্তুটা যদি সেই টি সময়ে আবার সিতে চলে আসে, তাহলে আমরা যদি এভাবে একটা ক্ষেত্রফল পাই বি ও সি, তাহলে এখন বিজ্ঞানীরা বলতে চাচ্ছে যে এখানে হিসাবে বলতে চাচ্ছে যে এই টি সময়ে এখানে যে এ ও বি ক্ষেত্রফল অতিক্রম করলো আর এই টি সময়ে যে আবার সিতে এসে বি ও সি ক্ষেত্রফল অতিক্রম করছে, এই দুইটা সেম, মানে সমান সময়ে এরা সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে কথাটা আমরা কি বলিব, গ্রহ ও সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ওকে, এখন আসে থার্ড ল, সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা, ওটা আমাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে। এই যে গ্রহগুলো যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে সূর্যের চারপাশে, তাদের একটা পর্যায়কাল আছে। বলতে হচ্ছে যে এই পর্যায়কালের বর্গ গ্রহ এবং সূর্যের মধ্যে যে গড় দূরত্ব আছে তার ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ তৃতীয় সূত্র বলতে যাচ্ছে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ ওই গ্রহ হতে সূর্যের মধ্যবর্তী, অনেকে বলে গড় দূরত্ব, এটাকে অনেকে বলে অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ এই যে দূরত্বগুলো, এগুলোকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে বলা হচ্ছে টি স্কোয়ার আবর্তনকালের বর্গ ইজ প্রপোর্শনাল টু এ কিউব। এই এটাকে বলা হচ্ছে গড় দূরত্ব বা অর্ধপরাক্ষ। এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। সাপোজ ধর অর্ধপরাক্ষকে একটু আসে, তোমরা যারা অলরেডি জ্যামিতিতে পড়েছো কৌণিক চ্যাপ্টার, এখানে যে উপবৃত্ত আছে সে উপবৃত্ত দেখবা এই যে মাঝখানে যে অক্ষটা আছে এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস আর এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। এই মেজর অ্যাক্সিস যেটা, সেই মেজর অ্যাক্সিসের অর্ধেক যেটা, সেটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস। অর্থাৎ এই দূরত্বগুলোকেই আমরা বুঝাচ্ছি অর্ধপরাক্ষ। ওকে, তাহলে আমরা এখান থেকে পাবো টি স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল ধ্রুবক, বা টি স্কোয়ার বাই এ ওয়ান কিউব সমান টি স্কোয়ার বাই এ টু কিউব সমান ডট। এই হলো আমাদের কেপলারের সূত্রসমূহ। এই সূত্র দিয়ে নানান ধরনের প্রবলেম আসে এবং বিশেষ করে এমসিকিউ আসতে পারে, গাণিতিক সমস্যা চলে আসতে পারে। তোমরা এগুলো একটু ভালো করে আয়ত্তে রাখবে, আশা করি কোনো সমস্যা হবে না। এগুলো যদি তোমরা ভালো করে আয়ত্তে রাখো তাদের প্রবলেম সলভ করতে কোনো সমস্যা হবে না। মোটামুটি এখানে যে মেজর টপিকগুলো আছে সেগুলো চলে এসেছে। আর তোমাদেরকে ক্লাসে আমি মোটামুটি একটা সিকিউ করেছিলাম এই চ্যাপ্টারের জন্য, এই অধ্যায়ের জন্য একটা সিকিউ করেছিলাম। সেই একটা সিকিউয়ের মধ্যে আমরা মোটামুটি সবগুলো টপিকস কভার করেছিলাম। এ ধরনের বিষয়গুলো প্র্যাকটিস করবে তোমরা। এছাড়া
তোমাদের টেস্ট পেপারে যে প্রবলেমগুলো আছে, নানান ধরনের প্রবলেম, এগুলো একটু সলভ করবে। আশা করি তোমরা এই চ্যাপ্টার খুব সহজে অ্যান্সার করতে পারবে এবং বুঝতে এই চ্যাপ্টার আসলে খুবই সোজা। সবাইকে ধন্যবাদ।